শ্রী মায়াপুর ধাম কি জয়। জয়। ইসকন বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আমাদের স্টুডিওতে। তো আমরা কৃষ্ণ ভক্ত কি করে হচ্ছি, আমরা আমাদের ভক্তরা ইসকন যত ভক্ত দেখছেন তারা কি করে কৃষ্ণ ভক্ত হচ্ছেন তাদের কাছ থেকে আমরা শুনবো। তো আমরা আছে খুব ভাগ্যবান যে আমরা আমাদের মাঝে পেয়েছি যে একজন ভক্তকে, যিনি কিনা প্রায় 8 বছর ধরে শ্রীধাম মায়াপুরে সেবা করছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে উনি সেবা করেছেন, বিভিন্ন ধরনের সেবার ওনার উপলব্ধি আছে। বুক ডিস্ট্রিবিউশন বলেন, মন্দিরের প্রোগ্রাম বলুন, তারপরে বাইরে বুক ডিস্ট্রিবিউশন, তারপরে টেম্পলে বিভিন্ন ধরনের সেবায় উনি যুক্ত ছিলেন। তো প্রভুর নাম হলো শ্রীনিধি শ্রীবাস প্রভু। হরে কৃষ্ণ। তো প্রভুর কাছ থেকে আমরা তার শ্রীমুখ থেকেই কি করে ভক্তি জীবনে আসলেন, ভক্তি জীবনের আগে কেমন ছিলেন, আর এখন কি ফিল করছেন ভক্তি জীবনে এসে, তার কাছ থেকে শুনবো। হরে কৃষ্ণ। বলুন প্রভু। হরে কৃষ্ণ। তো আমার ভক্তি জীবনে আসার পূর্বে আমি বিশেষভাবে খেলাধুলা বেশি আকৃষ্ট ছিলাম, খুবই খেলাধুলার প্রতি। আর পড়াশোনায় অতটা বেশি মনোযোগ ছিল না প্রথম থেকে। মানে স্কুল লাইফে খুব খেলতেন? খুব খেলাধুলা। কি খেলতেন বেশি? ফুটবল, ক্রিকেট? বিশেষ করে বেশি ক্রিকেটটা বেশি খেলতাম। আচ্ছা। তো মানে আমার এর এতটুকু ধারণা ছিল না যে এখন যেটা মনে হচ্ছে ভক্তি জীবনে যে একটা গ্রন্থ হতে পারে, ভগবান সম্বন্ধে একটা বেসিক ধারণার জন্য গ্রন্থের মাধ্যমে মানে ভগবানকে জানা যায়, এতটুকু ধারণা ছিল যে মনে মনে যতটুকু বোঝা যায় এই রকম। তো মানে খুব খেলাধুলা করছি যখন, এমনকি বাড়িতে বাবা থাকতেন না, বাবা দূরে কাজ করতেন, মানে যাকে বলে যায় প্রবাসী কর্মচারী, এরকম প্রবাসী বাইরে থাকতেন। তো খেলাধুলা করতে করতে বাবা মাঝে মধ্যে হঠাৎ করে কখনো কখনো চলে আসতেন। তো তখন বাবা চাইতেন আমাকে দেখতে, তো আমাকে এরকম দেখতে পেতেন না। আচ্ছা। এত খেলতে খেলতে এত দূরে চলে যেতাম। বয়স খুব কম, মানে খেলার নেশা এত বেশি ছিল যে একটা গ্রাম পার করে আরেকটা গ্রামে গিয়ে খেলতে যেতাম। আচ্ছা, ক্রিকেটটা বোলিং করতেন না ব্যাটিং? তো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, মানে অলরাউন্ডার, তিনটেতেই। মানে বিভিন্ন ধরনের টুর্নামেন্টে আপনাকে ডাক পড়তো, আপনি ওইখানে খেলায় চলে যেতেন, আর বাবা ঘরে এসে আপনাকে দেখতে পেতেন। আর পরে প্রচন্ড বকাবকি করতেন। পরের বারে যখন আসতেন প্রচন্ড বকাবকি, আর মাঝে মারধরও করতেন মাঝে মাঝে। তো আর পুরো দায়িত্বটা মাকে একাকে সামলাতে হতো, বাড়ির সমস্ত কিছু, রান্না বান্না থেকে আরম্ভ করে বাজার ঘাট, যেহেতু বাবা থাকতেন না বাড়িতে। তো এরকম যখন চলছে তখন একটা হঠাৎ কারণে বাবা আবার বাড়িতে চলে আসেন, বাড়িতে ফিরে আসেন, যেহেতু দূরে থাকতে চাইছেন না, বাড়িতে একটা বিজনেসের মতো শুরু করছেন। তো সেই সময় আমি ক্লাস 6-এ পড়ি। আর যেহেতু অনেক ছোট থেকে আমি দূরে খেলতে যাচ্ছি, আমার পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েরা কখনো তারা এরকম করে না, অত দূরে যায় না, তাদের খেলার প্রতি বেশি ইন্টারেস্টই নেই। আমি আমাদের গ্রামের কাছাকাছি, বাড়ির কাছাকাছি মাঠ নেই, অন্তত 1 কিলোমিটার যেদিকে যাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 1 কিলোমিটার দূরত্ব আমায় যেতেই হবে। তো বড় বড়দের সাথে আমার পরিচয়, তা আমার ইন্টারেস্ট দেখে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়, কখনো তাদের সাইকেলের পিছনে যাই, কখনো তাদের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যাই। যখন পিছনে করে যান তখন বাবা যে বকা দেবে তখন ভুলে যাচ্ছেন, তখন সম্পূর্ণ ভুলে যায়, খেলতে যাবো মানে খেলতে যাচ্ছি। হ্যাঁ। আর একটা জিনিস যে সবাই কি হয় দুপুরের দিকে, বিশেষ করে গরমকালে দুপুরের দিকে একটু বাড়ির মধ্যে থাকে, ঘুমায়। তো আমাদের ওই সব না, আমরা বেরিয়ে যেতাম তার মধ্যেই, দুপুরের মধ্যেই কোনো কারণে বাড়ির স্কুল থেকে এসে ব্যাগটা সুরসুর করে বাড়ির মধ্যে রেখে চোরের মতো পালিয়ে যাচ্ছি। কখনো কখনো যদি খাওয়া দাওয়া, মানে অতটা চিন্তা নেই, খাওয়া দাওয়া কখনো করতাম না, বাড়ি ফিরে এসে যদি খাওয়া দাওয়া করি তাহলে তো ধরা পড়ে যাবে, এরকম একটা ভয়। তো এরকম অনেক খেলাধুলা করছি, কিন্তু হঠাৎ করে আমার পাশের বাড়ি জেঠুরা আছেন, ওনারা একটু মানে বিত্তশালী পরিবার আর কি, অ্যারিস্টোক্রেট পরিবার, ধনী পরিবার। তো ওনাদের বাড়িতে যাতায়াত করতাম, আর টিভিও দেখতাম, খুব খেলা দেখতাম, ছোট থেকে ওই খেলাই দেখতাম। যদি শুনতাম যে ভারত পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়া, খুব রাজ্যে জেঠুর বাড়ি চলে যেতাম, জেঠুকে বলে বলে দেখতাম, জেঠুও দেখতে ভালোবাসত। তো হঠাৎ একদিন ওনাদের বাড়ির সামসেট কার্নিস যেটাকে বলে, ওখানে একটা বই তোলা রয়েছে। তো কিছু জানি না বইটার নাম, আমি এবার দেখছি, এবার যেই দেখছি ওটা ছিল শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ ইসকনের গীতা। তো সবুজ কালারের, যেটা আমাদের মায়াপুর বিবিটি থেকে প্রিন্ট করা যে বইটা, ওই বইটাই।
যখন আমি পেজটা খুলছি তখন ভেতরে ভগবত গীতা বলতে আমার ধারণা নেই, তখন আমি ক্লাস 6-এ পড়ি, 2006, 5 বা 6 এরকম হবে, ক্লাস 5-6-এ পড়ছি। দেখে প্রথমে একটা মানে কারেন্টের শকটের মতো লেগেছে। এমনি খেলাধুলা তো করতাম, খেলাধুলা করলেও মানে 6 মারলে এত আনন্দ পান না, বইটা সামনে পেয়ে একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বইটা সামনে পেয়ে যে একটা আনন্দ হয়েছে, আর আমার কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি বাড়িতে মা বাবা, আর যেহেতু আমরা অতটা ধনী পরিবার ছিলাম না, মানে জেঠুরা যেমন গ্রামের মধ্যে একটা বিত্তশালী পরিবার, আমরাও তেমন গ্রামের মধ্যে একটা মানে দরিদ্র পরিবার এক প্রকার বলা যায়, খুব ভালো না। কিন্তু এরকম আমার আর আরেকটা কি, খেলাধুলার মধ্যে আমার মা আমার অভিযোগ করতো যে একে তো বাড়িতে কিছু নাই, তার মধ্যে তুমি আবার এই টাকা পয়সা জমাতাম, কখনো কারো আঁচল থেকে খুলে নিতাম, নিয়ে গিয়ে ব্যাট বল কিনতাম। তো এটা একটা অভিযোগ ছিল যে তুমি কেন এরকম করছো, একে তো তোমার কিছু নেই, তারপরে তুমি এই পয়সাগুলো নিয়ে গিয়ে ব্যাট বল কিনে এরকম নষ্ট করছো। তো এরকম অভিযোগ কি পড়ালেখা করে, টিউশনি করে, ইনকামের করার চিন্তা করে, বা কি করে চাকরি করবে, বা কারো দোকানে থেকে ব্যবসা শিখবে, এরকম কিছু। কিন্তু আপনি তার বিপরীত। আপনি ইনকাম করবেন কি, যা কিছু পেতেন পকেট খরচ সবকিছু ব্যাট বলে খরচ করছি। তো এই মতো অবস্থায় তখন ভগবত গীতাটা যখন আমি 5-6 সাল, তখন আমিও ক্লাস 5-6-এ পড়ছি সেই সময়। তো ভগবত গীতাটা পেয়ে আমার একটা বিরাট একটা মানে কনসেপ্টে বিরাট একটা পরিবর্তন, আমার ধারণার উল্টা হয়ে গেছে পুরা। আমি বাড়িতে দেখতাম আমার মা খুব সকালে উঠতেন, সকাল থেকে পূজা পাঠ এটা এইরকম সব কিছু করতে করতে ওনার খাবার খেতে খেতে 10টা বেজে যেত। সকালে তুলসী গাছে জল দেওয়া, পূজা পাঠ, আর পূজার ঘরে ঢুকলে 8 ঘন্টা এরকম। তো ওইখান থেকে আমি শুনে এই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে, তো এটা মানে আমি মায়ের মুখ থেকে শুনেই মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন এইরকম তুলসী মঞ্চে জল দেওয়া বা লক্ষ্মীর পাঁচালী এরকম পড়েন। তো আমি জানতাম যে এইরকম শুনেই শেখা হয়, মনেই ভগবানের ভক্তি করতে হয়। যে ভগবান সম্বন্ধে যে বই হয়, গ্রন্থের মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন, এই ধারণাটা আমার ওখানে তখন ভেঙে যায়। ওই বইটা হাতে পাই, তার আগে কেউ আমায় ক্লাস দেয়নি, কেউ প্রিচিং করেনি যে আপনাকে কৃষ্ণ ভক্তি পড়ালেখার বই হয়, ধর্মের যে বই হয় আমার ধারণা মাথায় ছিল না। এবার ওই বইটা যখনই পেয়েছি, এবার প্রথমে যে ছবিগুলো, প্রতিটা ছবি পড়ছি, ওর নিচের লেখাগুলো পড়ছি, এর ভগবদ্গীতা 1-2 পৃষ্ঠা। যখনই আমি এবার জেঠুর বাড়ি যাই তখনই এবার ওই বইটার দিকে অন্য সময় গেলে আগে দেখতে গেলেও ওই আকর্ষণটা যোগ হয়ে গেছে এখন ওটাই মূল নেশা। মানে এখন গিয়ে প্রথমে টিভিটা কি সুইচ দেবো, তার আগে বইটা আছে কিনা আগে সময় পড়বো, একটু দেখবো, আগে নেব। এবার এইরকম করতে করতে মাঝে মধ্যে জেঠুর বাড়িতে ভগবত দর্শন পত্রিকা যেত। আচ্ছা, ভগবত দর্শন মাসিক পত্রিকা। এবার ওই ভগবত গীতার পরে যখন এবার এটা পেলাম প্রথম, এবার এটার উপরে নেশা। আচ্ছা, এটাতে কারেন্ট জিনিস পাওয়া যায়, কারেন্ট জিনিস কোথায়, ওখানে কিছু ক্লাস হচ্ছে, আর ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর থাকছে। মানে গীতাটা যেমন আমি পড়েছি, কিন্তু অতটা আমি রস পাচ্ছি না। ভালো লেগেছে প্রথম পাওয়ার পরে, ভালো লেগেছে, কিছু পড়েছি। এবার যখন ভগবত গীতা, ভগবত দর্শন পত্রিকা, সংকীর্তন সমাচার, এবার এটার পরে আরো একটা বড় প্রাপ্তি কি, যেটা একটা বড় আলমারি খুঁজে পেলাম। এবার ওই আলমারিতে বিগত 10 বছর ধরে সমস্ত পত্রিকা আর ভগবত দর্শনের বই সব পেয়ে গেছি। 10 বছরের উনি ভগবত দর্শনের মেম্বার ছিলেন, গ্রাহক ছিলেন। হ্যাঁ, গ্রাহক ছিলেন। সেইগুলো উনি পরে জমা করে রেখেছেন। সেই ভান্ডার আমি সেই ভান্ডারে এখন সন্ধান পেয়েছি। আচ্ছা, তখন থেকেই শুরু হয়ে গেছে। এদিকে একটু খেলাধুলা তো চলছে, পুরোপুরি ছাড়িনি, কিন্তু ওইগুলোর প্রতি ভীষণ নেশা। এখন আমি ওইগুলো জেঠু অ্যাকচুয়ালি জেঠু ছিলেন আমাদের সংকীর্তন ডিপার্টমেন্টের একজন ডোনার, প্লাস একজন ডোনার। প্রতি বছর উনি 200 ভগবদ্গীতা দান করতেন ওনার প্রতি বছর, এবং উনি ভগবদ্গীতন সংকীর্তন সমাচারের মাসিক পাক্ষিক গ্রাহক ছিলেন। এবং গ্রাহক ছিলেন, তার সাথে সাথে উনি গীতা যেহেতু দান করেন, বাড়িতে অনেক গীতাও থাকতো। আর ক্যাসেট ছিল তখন, ক্যাসেটের প্রচন্ড মানে চাহিদা, সিডি ক্যাসেট ওনার কাছে দিয়ে যেতেন, উনি দান করতেন, বিক্রি করতেন। তো এখন ওই ক্যাসেট, এবার টিভি থাকতো, টিভিতে আমাকে একদিন যেটু দেখালেন যে এই সংকীর্তন আমাদের মায়াপুর ধামের সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি। এবার যখন এই সন্ধ্যা আরতি মঙ্গল আরতি মানে শ্রীপাদ শচীকুমার কবুর কণ্ঠে, এবার তো মানে পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা। তো সেই কীর্তন দিন রাত ওটাই শুনছি। তখন
ফোন ফোন উঠছে আস্তে আস্তে 2010-এর দিকে, তখন প্রথম চিপ লাগানো ফোনের সময় আসছে। সেই সময় ওই ক্যাসেট নিয়ে গেছি আমাদের বাড়ি থেকে প্রায় 12-15 কিলোমিটার দূরে, ওখানে বাজারে কম্পিউটারের দোকানে কিভাবে ওই ক্যাসেটের গানগুলো ফোনে ঢোকানো যায়। তো ওনারা বলছে এক একটা ক্যাসেট 100 টাকা, মাথায় হাত। আমাদের তো 2 টাকা গাড়ি ভাড়া, 2 টাকা 4 টাকা, বাবা 10 টাকা দেয়। তো বিভিন্নভাবে প্রচুর চেষ্টা করে আমি ওই ক্যাসেটগুলোকে ফোনে লোড করেছিলাম। তো তখন বাবা বেশি জানতে পারতেন, অল্প অল্প জানতেন, কিছু বলতেন না, বাবা কিছু বলতেন না, ঠিক আছে অল্প স্বল্প করছে ভালো। আর অন্যদিকে তো কোনো ব্যাড রিপোর্ট ছিল না কখনো আমার নামে, এবং আমার বোনও ছিল ছোট, 2 বছরের ছোট বোন। তো কোনো অভিযোগ আসতো না কখনো। তো খেলাধুলা এটা একটা মায়ের অভিযোগ আর কি, যে খেলাধুলা বেশি করে, পড়াশোনা প্রতিবেশীর অভিযোগ না, মায়ের অভিযোগ, হেল্প করতে পারতেন না। হ্যাঁ, এবার এরকম ভাবে চলতে চলতে হঠাৎ কি হলো, এই পত্রিকাগুলো এত বেশি পড়তাম, এত বেশি, যখন আমি মাধ্যমিক দিয়ে 11-এ অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম, তো তখন ওই ব্যাগের মধ্যে বইগুলো নিয়ে চলে যেতাম। 5টা করে সংকীর্তন সমাচার পত্রিকা আর 2টো করে ভগবত দর্শন বই প্রতিদিন নিয়ে যেতাম। নিয়ে গিয়ে আর পড়তাম, পড়ে মাঝে মাঝে পড়তে খুব মানে হৃদয় গদগদ হয়ে আসতো, বিভিন্ন ঘটনা, চোখে জল আসতো, কান্না আসতো। কিন্তু এইটা অনুভব করতাম যে প্রচণ্ড আনন্দ লাগতো, মানে কান্না তো লাগতো, কিন্তু এই কান্নাটা একটা আনন্দের একটা, হ্যাঁ আনন্দের একটা ইয়ে। আর ছোটোবেলা থেকে একটা আকর্ষণ ছিল, বাবা মাও হরিনাম সংকীর্তনে যেতেন বিভিন্ন জায়গায়, অষ্টম প্রহর, তো আমরাও সাথে যেতাম, রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত আসতাম, বাড়ি ফিরে আসতাম কীর্তন শুনে। আর এরকম যখন চলছে, তো ওই পত্রিকাগুলো প্রচণ্ড পড়ছি, ভালো লাগছে। এমনকি এমন সময় হয়েছে যে আমি ক্লাস বন্ধ করে দিয়ে একটা ফাঁকা হলের মধ্যে গিয়ে, আমার ক্লাস চলছে, ওই ঘরে ওই বইগুলো পড়ছি, ভগবত দর্শন সঙ্গীত। কখনো কখনো মানে একটা এমন একটা আবেশের মতো চলছে, আপনার টার্গেট ওই ভান্ডারে সবকিছু পড়বে, তবে শেষ হবে। প্রতিদিন 4-5টা করে নিয়ে যেতেন বই, কোন সময় শেষ করবে। হ্যাঁ, আর ওরকম দাগ দিয়ে রাখতাম, আলাদা করে রাখতাম, যেগুলো পড়া হয়েছে ওগুলো আলাদা। আর এই ভান্ডার তো শেষ হবার না, মানে যেটু এত বই, যে মানে 10 বছরের বই, 10 বছর মানে প্রতি বছরে 12টা না পাক্ষিক ছিল, 24টা পেপার আছে 24 50 গুণে 100, 500 বই আছে, 500 বই। তো এখন মানে স্কুলের মধ্যে একসময় ক্লাস চলছে, আমি ক্লাসের মধ্যে ব্যাগের মধ্যে রেখে বইটা পড়ছি। তো কখনো পাশের ছেলেমেয়েরা দুষ্টুমি করে, অভিযোগ করে এ কি করছে দেখুন। তো এরকম 2-1বার ধরাও পড়েছি। তো স্কুলের মধ্যে তখন থেকে সিদ্ধান্ত নিলাম, মাঝে মাঝে হাফ টাইমে চলে যেতাম, স্কুল থেকে ছুটি করে হাফ টাইমে চলে যেতাম। আমাদের স্কুল থেকে 1 কিলোমিটার কাছাকাছি একটা মানে ব্যারেজের মতো, ছোট ব্যারেজের মতো আর কি আছে, জল ছাড়ে, খুব সুন্দর পরিবেশটা, জঙ্গলের মতো আছে, ওখানে গিয়ে পড়ছি। মানে একটা নিজের মধ্যে একটা বিশেষ আনন্দের অনুভব করছি। তো হঠাৎ সেই সময় একটা মানে অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনোভাবে মানসিক একটা চঞ্চলতা, আমি কাউকে কিছু না বলে মায়াপুর, আমি জানি না কোথায় মায়াপুর, কিন্তু এই যে মায়াপুরের ক্যাসেটগুলো দেখছি, বইগুলো পড়ছি, খুব ইচ্ছা আছে যে মায়াপুরে আমি যাব, আমি নবদ্বীপ নদিয়া দেখব। তো এরকম একটা কি মন গেল, কাউকে কিছু না বলে হঠাৎ আমি চলে আসলাম মায়াপুর। আমি জানি না কীভাবে আসতে হয় মায়াপুর, আমার জেঠু একটুখানি বলেছিলেন যে তারকেশ্বর থেকে বাস যায়, এটাই যথেষ্ট, মানে আর কিছু আমার জানার প্রয়োজন নেই। আমি ভাবছি যে এরকমভাবে আমার বাড়িতে অত বিশেষ কারো প্রিচিং নেই, আমি হরিনাম জপ করি না, আমাকে মায়াপুর যেতে হবে। এই যে মায়াপুরে যে বিশেষ করে পঞ্চতত্ত্ব, যে পঞ্চতত্ত্ব হাত তুলে আছেন, পঞ্চতত্ত্বের যে বিগ্রহের যে স্ট্যাচু, আমার ওই স্ট্যাচুটা বারবার মনে পড়ছে। ওইটা মানে পঞ্চতত্ত্বের স্ট্যাচু, হ্যাঁ টিভিতে, হ্যাঁ টিভিতে আমি আরতিতে দেখেছি, সিডি ক্যাসেটে। আমার ওটা মনে নেই যে কিরকম দেখতে বা কোন দিকে কে দাঁড়িয়ে আছে, মাঝখানে কি, আমি জানি না, কিন্তু ওই যে স্ট্যাচুটা আমার মনে একটা বিশেষ ছাপ ফেলেছে, আমাকে দেখতে হবে, আমাকে যেতে হবে। আর মাঝে মাঝে আমার জেঠু বলতেন যে ইনি হচ্ছেন আমাদের মানে প্রতিষ্ঠাতা ইসকনের, ইনি প্রভুপাদকে দেখিয়ে বলতেন, ইনি হচ্ছেন গুরুদেব, এরকম বলতেন। তো আমি খালি ওগুলো শুনতাম। তখন একদিন হঠাৎ, মানে সেই সময় আমি ক্লাস 11-এ পড়ছি, সেই সময় হঠাৎ আমি কাউকে কিছু না বলে একদিন খুব ভোরে, শীতকাল, হালকা হালকা শীত পড়েছে, খুব ভোরে
আমি বাড়ি থেকে বেরিয়েছি, বুক ভরে স্নান করেছি, এমনি গলায় তুলসীর মালা ছিল, কারণ আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের মধ্যে একটা হরিবাসর হতো। তো ওই হরিবাসরে মানে ওই এলাকার সর্ববৃহৎ হরিবাসর, ওখানে প্রায় আজ থেকে 14 বছর আগে আমি যখন আসি, মানে যখন বাড়িতে ছিলাম সেই সময় ওখানে 5,000-6,000 মালসা ভোগ হতো ও মহাপুর, আচ্ছা 5-6 সারাদিন, মানে সকাল 7টা থেকে ভোগ সাজানো শুরু হতো, সন্ধ্যা 7টায় ভোগ সাজানো কমপ্লিট হতো, হুম তারপরে রাত্রি 10টা পর্যন্ত ভোগ বিতরণ হতো। তো ওখানে কাজ আমরা সেবা, সারাদিন হ্যাঁ আমরা সেবা দেওয়ার জন্য যেতাম, আমার বাবা যেতেন, তার সাথে আমি ছোট থেকেই যেতাম, যখন 5-6 বছর আমাকে সঙ্গে নিয়ে যেতেন, আমি কিছু করতে পারতাম না, ওই কলা ছাড়াতাম, ছোট ছোট সেবা করতাম, তারপরে প্রতি বছর যেতে যেতে একটা হ্যাবিট হয়ে যায়। পরে বাবা ছিলেন না, তখনও আমি যেতাম, তখন নতুন গামছা নিয়ে স্নান করে নতুন বস্ত্র পরে এইভাবে যেতাম, আর ওখান থেকে যারা তুলসীর মালা যাদের গুলো থাকতো না তাদেরকে মালা দিত, এটা একটা লোভ, অন্য কিছু পারিশ্রমিক নয়, যে তুলসীর মালা প্রদান করছেন, তুলসীর মালা, কণ্ঠী মালা। তো এটা একটা অন্যদের কাছে একটা বড় বাহবার মতো ব্যাপার, যে আমাদের ইনারা মহাপুর সেবার জন্য গেছেন, এটা ভালো লাগতো শুনতে তখন। তো মালা, গলায় মালা ছিল, তখন আমি ভোরে উঠে তো সব কিছু রেখে দিয়েছি এরকম একটা, আর বাবার দোকান ছিল যেহেতু পরে, তো ওই দোকানে কিছু পয়সাও নিয়েছি যে আমার গাড়ি ভাড়া লাগবে। তো এইভাবে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কাউকে কিছু না বলে, কিচ্ছু না বলে, একটা ছোট চিঠির মতো লিখেছি যে আমি ভগবানের সেবার জন্য বৃহৎ উদ্দেশ্যে যাচ্ছি, কিছু একটা অনেকদিন বই পড়েছি, কিছু ভাষা সঞ্চয় হয়েছে অর্থভাণ্ডারে, সেগুলো লিখে দিয়েছি, যে বোঝাতে চাইছি যে আমি ভগবানের সেবার জন্য যাচ্ছি। মায়াপুর কথাটা লেখেননি? মায়াপুরে লিখিনি, পরিচয় দিইনি। তো যখন এসেছি তখন রাস্তায় দেখছি যে অনেকে, আমার ভয় হচ্ছে আমাকে পিছন থেকে কেউ যদি ফলো করে, কেউ জেনে নেয়। তো তখন আমি রাস্তায় আসছি, আস্তে আস্তে এবার যখন আমার বাড়ির কাছাকাছি যে বাস স্ট্যান্ড, সোদপুর মোড় বাস স্ট্যান্ড, ওইখানে অনেকে সবজি বিক্রেতারা আসছে, আমার পাশাপাশি যে সমস্ত কাকা জেঠামশাই এনারা আছেন, এনারা সবজি দেওয়ার জন্য যাচ্ছেন, তো সবাই দেখে ফেলবে, চিনে ফেলবে। তো সেই সময় আমি কি করছি, যে ঠিক আছে এখান থেকে আমি হেঁটে আগিয়ে যাই, আর বাস আসতে এখন 1 ঘন্টা দেরি আছে, তার আগে আমি চলে এসেছি, প্রথম যে বাস তার থেকে ফার্স্ট কাট বলা হয়, তার আগে আমি চলে এসেছি। তো ওখান থেকে আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে আগিয়ে গেছি আরও, ওই জায়গাটার নাম হচ্ছে বিডিও অফিস, ওখানে ওই এলাকার বিডিও সাহেবের অফিস। তো 5 কিলোমিটার আগিয়ে গেছি, তখনও আধা ঘন্টা বাকি আছে। তখন একজনকে জিজ্ঞেস করলেন বাস কতক্ষণে আসবে, ওই তুমি এখানে দাঁড়িয়ে থাকো, একটু শাসন করে বললেন যে তুমি দাঁড়াও এখানে, আমার সাথে যাবে। তো উনি রাস্তার উপরে স্নান করলেন, আমি সব দেখছি, স্নান টান করে তখন ওনার সাথে আমি ফার্স্ট কাটে বাসে উঠলাম। তো আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমি কাউকে পরিষ্কার বলছি না, মানে মানে একটা ট্রিক্স রেখে বলছি যে আমি একটা বিরাট মহান উদ্দেশ্যে যাচ্ছি, অন্যদের অনেক বাসনার যেটা ফল সেটা প্রাপ্ত হতে যাচ্ছি, এরকম ভাবে বলছি। তো তারা এরকম কথা শুনে আর বেশি জিজ্ঞেস করছেন না কেউই। তো বাসে আস্তে আস্তে আমার একজন পরিচিত ব্রাহ্মণের সাথে দেখা, ব্রাহ্মণ, উনি আমার মানে দাদু হয় সম্পর্কে। উনি যে কোথায় যাবে, আমি বলছি এটা তো অনেকের আশা থাকে, তো সবাই পূরণ করতে পারে না, কিন্তু আমি পূরণ করার জন্য যাচ্ছি, এইরকম ভাবে উত্তর দিচ্ছি। মানে সেই সময় একটা আবেশ চলছে, কাউকে কিচ্ছু বলছে না, জায়গা বলছি না, ডিটেলস বলছে না। তো তারাও আর বেশি কিছু জিজ্ঞেস করেনি, ওরা ভাবছে একদিন দুদিনের জন্য যাচ্ছে, কোথাও চলে আসবে। তো যখন তারকেশ্বরে বাস স্ট্যান্ডে গেলাম, তখন আমি খোঁজ করছি নবদ্বীপের বাস কোথায়। এখন জানি না আমাকে দেখে অন্যদের কি মনে হচ্ছে, কিন্তু আমার তো আমাকে স্বাভাবিকই মনে হচ্ছে। তো তখন আমি কিছু খাওয়ার জন্য বিস্কিট নিয়েছি দোকান থেকে, আমি নিরামিষ বিস্কিট, তো আমি নিরামিষ খাই। তারা মুখের দিকে দেখছে, দিয়ে দিচ্ছে, কিছু বলছে না, পয়সা দিচ্ছি। তো বাসে উঠে বসলাম, বলছি কোথায় যাবে, আমি বলছি নবদ্বীপ যাবো। বলছে না যাবে না নবদ্বীপ। বাসটার সামনের দিকে গিয়ে দেখছি, তো এখানে তো নবদ্বীপ লেখা আছে, আমি নবদ্বীপ যাবো। বলছে না যাবে না। কেন, বাসে তো নবদ্বীপ লেখা আছে, তোমার নাম বলো, কোথায় যাবে, কেন যাবে। তো ওই ব্যক্তিটা কিন্তু মুসলমান ছিলেন। ও আচ্ছা, যিনি বলছে আমাকে উনি মুসলমান কন্ট্রাক্টর। এখন আমার সন্দেহ হচ্ছে যে আমি একা যাব, নবদ্বীপ যাব, এই জন্য মনে হয় আমাকে বারণ করছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি কি ভাবছেন, আপনি না নিয়ে গেলেন যেতে পারবো না, আরে হেঁটে হেঁটে চলে যাবো, আপনি কি ভাবেন। হ্যাঁ, মানে হুমকি মতো বলে দিয়েছি। তখন বলছে ঠিক আছে তাহলে গিয়ে উঠে বসো, তোমার মা বাবা কোথায়, আর কে আছে, যে আমি একাই যাবো। তো ওনাকে বলছে আপনি কি মানে এইটা বড়, আমি হেঁটে চলে যাবো, আপনি ভাবেন না আমি হেঁটে যাবো বলেছি। তো তখন ওখানে বাসে আমি 1 ঘন্টা বসে আছি,
1 ঘন্টা বারবার জিজ্ঞেস করছি কখন যাবে কখন যাবে, বলছে ছাড়বে ছাড়বে না। আমার কৌতূহল যে আমাকে কেউ যেন এসে পিছন থেকে ধরে নেয়, কত তাড়াতাড়ি এখান থেকে এই ছেড়ে এলাকাটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। যাই। তো এইভাবে আমি আসলাম নবদ্বীপে। তো তখন মনে হচ্ছে যে মেমোরিতে বাস গেছে, তখন ভাবছি যে আমি নবদ্বীপ চলে এসেছি। মেমোরিতে যখন এসেছে, যখন চলে এসেছি সেই সময় নেমে পড়ছি, তখন কন্ট্রাক্টর আমাকে ফলো রেখেছে। তুমি নামছো কেন, কোথায় যাবে, বসে বসে, এটা নবদ্বীপ না? বলছে না এটা নবদ্বীপ না। তো বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আমি নেমেছি। তো আর যা খাবার দাবার নিয়েছিলাম সঙ্গে, কোনো কিছু আর খাওয়া আর হচ্ছে না, খালি ওই চিন্তা যে কখন পৌঁছাবো। তো এইভাবে নবদ্বীপে যখন আসলো, তখন আমি মানে এরকম ভাব মনে চেতনায় কাজ করছি যে নবদ্বীপের মাটিকে আমি পা দিয়ে কী করে স্পর্শ করবো, এটা তো সম্ভব না। পা দিয়ে স্পর্শ, আমি হাতে স্পর্শ করে নবদ্বীপের ধুলি মাথা ঠেকিয়ে তাকে বরণ করা উচিত, তাকে স্পর্শ করা উচিত। বাস স্ট্যান্ডে তখন আমি মাথা তো ঠেকাতে পারিনি, কিন্তু হাত ঠেকিয়ে প্রণাম করে নবদ্বীপের মাটিকে প্রণাম করে আসলাম। তো যখন আমি নেমেছি, তো আমি কৃষ্ণ ভক্তি শুরু করার আগে মানে শিব ঠাকুরের একটু আমার বেশি ভাব ছিল, তার প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল যে উনি আমাকে বিশেষ কৃপা করেন। তখন শিব মন্দির, প্রথমে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে একটা শিব মন্দির আছে, তো শিব ঠাকুর, তখনই বুঝি যে আমি যা ডিসিশন নিচ্ছি এটা ভুল হতে পারে না, আমি সঠিক ভুল করতেই পারে না। মনে হচ্ছে বলে আসিনি, অনেক কিছু দুর্নীতি, বাবার কাছ থেকে পয়সা নিয়েছি না বলে। তো যখন আমি নেমে শিব ঠাকুরের দর্শন করলাম, তখন মনে হচ্ছে না আমি যা কিছু করেছি এটা ভুল কিছু হতে পারে না, আমি সফল, ঠিক চলছি। তো তখন আমি বললাম বুঝে কোথায় যাবে, আমি জায়গা বলতে পারছি না, আমি বলছি এরকম হাত তুলে আছে মহাপ্রভু, ওপর থেকে সব দেখা যায়, ওই ভিডিওটার বর্ণনা দিচ্ছি যে আমাদের পৌপাদের ওপর থেকে যেমন দেখা যায় না, গঙ্গা দেখা যাচ্ছে, আমাদের পৌপাদের পুষ্করিণী দেখা যাচ্ছে, আমি ওইটার বর্ণনা করছি যে এরকম জায়গাটায় আমি যাবো। আমি ইস্কন বলে নামটাও জানি না, যে ইস্কন আমার গন্তব্যস্থল যে ইস্কন, এই পরিচয়টা নেই, এই শব্দটা আমার কাছে নেই, কিন্তু আমার ইস্কনের যে মানে বর্তমানে যে ক্যাম্পাস, এটা ছবিটা আমার কাছে আছে, আমার হৃদয়ে। এবার ওটা আমি কাকে দেখাবো, ছবি তো কাছে নেই। আমি বর্ণনা করছি যে এরকম খুব নাচানাচি হয়, খুব কীর্তন করে, তারপরে যে হরি হরয় নম কৃষ্ণ, এই কীর্তনটায় সচিমার প্রভুর রাস্তা দিয়ে নগর সংকীর্তনে নিচে নিচে যাচ্ছেন না, এই বর্ণনাগুলো আমি দিচ্ছি যে এইরকম একটা জায়গায় আমি যাব। তো ওনারা আমাকে সেরকম কিছু ডিটেলস বলতে পারছেন না। তো তখন আমি নবদ্বীপের বাজারে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা বাজার থেকে আরেকটা বাজারে, চারিদিক, আর কিছু খাই নাই। তখন আমার মনে হচ্ছে যে এই সব বিষয় আছে বলে মনে আমি খুঁজে পাচ্ছি না, যে নদীর ওই পারে যেতে হবে বা এই সব কোনো ধারণা, আমি খালি ওটা খুঁজছি যে কোথায় আমি জায়গাটা পাবো, আর পকেটে পয়সা আছে। তখন মাথায় বুদ্ধি, মানে আমার চেতনায় বুদ্ধি আসছে যে এই খাবারগুলোকে আমি এগুলো দিয়ে দিই, আর টাকা পয়সাগুলোকেও দিয়ে দিই, এগুলো থাকলে আমি মানে পাবো না, এগুলো আছে বলে এইগুলো মনে হচ্ছে আমার ভগবানকে প্রাপ্ত হতে দিচ্ছে না। তো তখন আমি টাকাগুলো সব প্রণামীর বাক্সে যেখানে যা ছিল সব দিয়ে দিলাম, আর খাবার যেগুলো ছিল কুকুরকে এদিকে সব ওদেরকেই দিয়েছি, মানে ফাঁকা জায়গায় ফেলিনি, যেখানে পশু পাখি আছে তাদেরকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পুরোটা ঘুরতে ঘুরতে আমার মনে হয় সে তখন 1টা-1.5টা বেজে গেছে। ওই সকাল 9:30টায় বাসটা এসে থেমেছে, 9:30 থেকে 1টা পর্যন্ত আমি ওরকমভাবে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে আর পাচ্ছি না, এক গলি থেকে আরেক গলি, এক গলি থেকে আরেক গলি। আর চেতনার একটা যদি আমি কাউকে জিজ্ঞেস করবো না, ভগবান আমাকে ঠিক পাইয়ে দেবে। তখন যখন এত পাচ্ছি না, এত ব্যর্থ হচ্ছি, তখন আমার মনে হচ্ছে আচ্ছা যে ভগবান তো কারো মাধ্যমে আমাকে কিছু সহায়তা করতে পারে, কাউকে জিজ্ঞেস করি। একজনকে জিজ্ঞেস করলাম, একটা বয়স্ক মাতাজিদেরকে, সবাই মানে আমি যাকে জিজ্ঞেস করবো তাকেও একটা জাজমেন্ট করছি যে এনাকে কি জিজ্ঞেস করবো, না এনাকে, না এনাকে না। তো একজনকে দেখলাম যে এনাকে জিজ্ঞেস করি, এনাকে আমার পছন্দ হলো, মানে ভক্তি বলা যায়, মন মতো অ্যাকসেপ্ট করা যায়, এনাকে বলে ঠিক। তো তখন উনি বললেন যে বাবা তুমি তো অনেক দূরে, সেখান থেকে অনেক দূর, কীভাবে কত দূর যাবে? আমি আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না কোন দিকে, তাহলে আমি যেতে পারবো। তো এখন আমার যেটা মনে হচ্ছে, মানে আমি যে জায়গাটায় আমি ওই খোঁজটা নিয়েছিলাম, সেটা আমি যে প্রতাপনগর আছে, প্রতাপনগরে একটা মানে একটা প্রতাপনগরের যে একটা রাস্তা আছে, ওই জায়গাটা একটা ঢালু জায়গা আছে, অনেকটা উঁচু, আচ্ছা ওই জায়গাটা আমি জিজ্ঞেস করেছিলাম। তো ওখান থেকে এবার আমি জিজ্ঞেস করতে করতে আমি যখন নবদ্বীপ ঘাটের কাছাকাছি আসছি, যে অলরেডি ওই জায়গাতে আমি চক্কর কেটে বেরিয়েছি, মানে ওখান দিয়ে রাউন্ড লাগিয়ে গেছি একবার 10:30টার দিকে একবার, কিন্তু আমি যেহেতু জিজ্ঞেস করিনি, ওই কাজ দিয়ে ঘুরে আবার দূরে চলে গেছি। এইরকম
তো ঠিক আছে, যা মহাপ্রভুর ইচ্ছা। তখন ঘাটে যখন এসেছি তখন ঘাটের ভাড়া 50 পয়সা। তো আমার কাছে তো 50 পয়সা নেই। ঠিক আছে, কারোর কাছে ভিক্ষা চেয়ে নিই, আমাকে 50 পয়সা দিন, আমি নৌকা পার হবো। তো যাকে চেয়েছি তখন আমি পছন্দ করে চেয়েছি, তার মাথায় তিলক আছে, কণ্ঠি আছে। তখন উনি বলছেন যে না, আমি তো পয়সা দেবো না, তুমি পয়সা নষ্ট করবে, ওই পারে যাবে তো, তোমার টিকিট আমি কেটে নিচ্ছি, তো তুমি নৌকায় গিয়ে বসো। আচ্ছা, তো আমি নৌকায় টিকিটটা হ্যাঁ, তো আমি ওনার সঙ্গে ওখানে গেলাম। তো ওই পারে যখন গেছি তখন সকাল থেকে আমি জলও খাইনি, মানে প্রচণ্ড তেষ্টা লেগেছে। নৌকা পার হয়ে হেঁটে ঘাটের কাছাকাছি এসেছি, মানে ক্ষুধাও লেগেছে, তৃষ্ণাও লেগেছে, কিন্তু আমার একটা লক্ষ্য কি, আমি না পেলে আমি কিছু ভোজন করব না। তারপরে কিছু দূর আগিয়ে আস্তে আস্তেই ওই বহুপাত পুষ্প সমাধি মন্দিরের চূড়াটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যখন আমি ওটা দেখতে আমার হৃদয়টা শান্তি হয়ে গেছে, যে ভিডিওতে এটা আছে, আমি এই জায়গাটাই খুঁজছি, তো আমি পাচ্ছি। ঠিক আছে, তো আবার আমি পুনরায় যখন মন্দিরে প্রবেশ করছি, যে বড় মন্দিরের দ্বার হেঁটে হেঁটে আসছি, বড় মন্দিরের দ্বার দিয়ে প্রবেশ করে মেন গেটটা, খুব ভালো লাগছে, ওখানে আমি প্রণাম করছি দণ্ডবত হয়ে। আর যখন আমি এখানে এসেছি তখন আমার বাড়ির কথা ফার্স্ট চিন্তা হচ্ছে, যে বাড়িতে মনে হয় বিশেষ কিছু একটা চিন্তা করছে। তো তাও আমি বিশেষ গুরুত্ব দিইনি, যে এটার জন্যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ তপস্যা, অনেককে দুঃখ দিতে হতে পারে। তো তখন ঘুরতে ঘুরতে আর অনেক আধ্যাত্মিক জিজ্ঞাসা জাগছে, যে অনেক কিছু প্রশ্ন আসছে, কাকে জিজ্ঞেস করি। তো ওই সময় বাউন্ডারি ওয়ালের কাছ দিয়ে যাচ্ছিলাম, একজন প্রভু জব করছেন, ওনাকে আমি জিজ্ঞেস করি, দেখে ভালো লাগলো, আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা কি এরকম হয়? তো উনি তড়িঘড়ি আমাকে হাতটা ধরে টেনে ওনার একটা দোকানের কাছে নিয়ে আসলেন। আমি কোথা থেকে আসছো, আর কে এসেছে তোমার সাথে? আমি একা এসেছি। একা? বাড়িতে বলে এসেছো? না, আমি তো বলে আসিনি। তখন সাথে সাথে উনি আমাকে বলছে এখানে বসো, আর ওনার দোকানের লোকটা বলছে এখানে নজর রাখো, ধরো, মানে ওনার দোকান আছে, বাউন্ডারি দোকান আছে। তো উনি হচ্ছেন আমাদের বর্তমানে শ্রী শ্রী রাধা মাধবের যিনি মানে ড্রেসিং করেন, ভক্ত জনপ্রিয় প্রভু। ও আচ্ছা, ওনার কাছে এসেছিলাম। তো উনি আমার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিচয় নিলেন, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো সেই সব জেঠুর ফোন ছিল, ফোন নাম্বার, বাবার ফোন নাম্বার নিয়ে ওনারা বললেন কিছু খেয়েছে? আমি না, কিছু খাইনি। কী খাবে? আমি মন্দিরে যাবো। বলছে না, কি আগে কী খাবে খাও। তো সাথে সাথে আমাকে কলা রুটি দিলেন, আমি প্রসাদ পেলাম। তারপরে ওনারা ফোন করে দিয়েছে, ওরা যোগাযোগ ওখানে করছে, আমি জানি না কেন নিচ্ছে। আপনার ছেলে, হ্যাঁ, অসুবিধা নাই, আমাদের কাছে আছে। হ্যাঁ, পরে আমার অত খোঁজ নেই যে ওনাকে যোগাযোগ করো বলো। তো ওনারা খুব খুব বিচক্ষণতার সাথে যে আমাকে লিখতে দিয়েছেন, পরে লেখাটা আবার মেলাচ্ছেন, যে বলো তুমি ঠিক কী কী বলেছ, মানে ক্রস চেক করছেন। তো পরে আমি পুষ্প সমাধি মন্দির দর্শন করলাম, তারপরে ওই প্রভুর কাছে গেলাম, ওনারা আমাকে রাধা মাধব মন্দিরের ঠিকানা দিলেন, ওখানে পৌঁছাতে বললেন। ওখানে গিয়ে খুব নৃত্য করছি। তার মাঝে বাড়িতে কি হতো, আমার এত নৃত্য করতে ইচ্ছা করতো যে আমি বাড়ির ঘরেতে যখন ক্যাসেটের মধ্যে ওই গানগুলো চালাতাম, চালিয়ে আর একটা ফাঁকা ঘরের মধ্যে খুব নৃত্য করতাম। নৃত্য করে খুব ভগবানের মানে নিজেকে ওই সিডি ক্যাসেটে যেরকম নৃত্য করতো সেভাবে নিজেকে তৈরি করছে। তো মন্দিরে এসে খুব নৃত্য কীর্তন করছি। তো তারপরে আমি মন্দিরে পাঠে বসে আছি, পাঠে বসে কীর্তন শুনছি। তখন ভক্ত জনপ্রিয় প্রভু, ওনার একজন বঞ্জি বা কেউ একজন হবেন, তাকে দিয়ে আমাকে ডাকছেন যে তুমি এদিকে আসো। আমি যে না, আমি পাঠ শুনছি। তো বলছে না, প্রভু ডাকছে যেখানে সেখানে আসো। তো ওখানে গেলাম, তো ওনারা আমাকে কিছু প্রসাদ দিলেন, প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে খুব মানে এগুলো সব অলৌকিক লাগছে আমার কাছে, যা প্রসাদ পাচ্ছি, দেখছি, নৃত্য কীর্তন, এটা অলৌকিকের মতো চলছে। তো তখন ওনার সঙ্গে যে বঞ্জি ছিলেন, ওর বয়স আমার থেকে খুব ছোট, কিন্তু উনি আমাকে একটা কথা বলেছেন, আমার খুব মনে আছে, যে আপনি এখানে থেকে যান, আপনি এখানে রাধা মাধবকে খুব সন্তুষ্ট করতে পারবেন। আচ্ছা। তো ওই শব্দটা আমার কানে এখনো ভাসছে, যে অতটুকু একজন বাচ্চা, মানে আমার বয়স তখন হচ্ছে 15 বছর। তার আগে আমাকে ওই ক্যাম্পাসে ঘোরার সময় একজন বলেছেন যে আপনি এনডিবিতে যোগাযোগ করুন। আমি গিয়েছিলাম, তখন আমাকে বললেন যে আপনার বয়স হয়নি, পরে আসবেন, 18 বছরের পরে। যেহেতু 15 বছর, তখন আমি আর জয়েন করিনি। তো পরে ওই মাতাজি, মানে ওনার বোনঝি, ও আমার থেকে বয়সে বড়, মানে কত বছর, 8-9 বছর বয়স হবে।
তো উনি আমাকে বলছে, আর আমিও আশ্চর্য হয়ে গেলাম যে অতটুকু বাচ্চা আমি এত বড় একটা কথা বলছেন, যে আপনি এখানে থেকে যান, এখানে ভগবানকে সন্তুষ্ট করতে মানে পারবেন। অ্যাকচুয়ালি আপনার জীবনের যেটা গোল, যেটা আপনি চাইছেন, সেটা আপনি বের করতে পারছেন না, কিন্তু এই বাচ্চা মেয়েটা আপনার গোলটা বলে দিল যে আপনি রাধা মাধবের সন্তুষ্ট করতে পারবেন, আপনি মন্দিরে থেকে যান। ভগবান বলিয়ে দিয়েছে। তো এর মধ্যে কি হয়, প্রভু ওখানে পূজারী এখনো যে সেবাটা করছেন রাত্রিতে, মানে শয়ন আরতি, যেটা উনি এখনো করান। হ্যাঁ, উনি করান। রাত্রিকালীন পোশাকটা রাধা মাধবের উনি পরান। আর পঞ্চতত্ত্বের উনি শয়ন আরতিও করেন, পঞ্চতত্ত্বের ভোগ লাগিয়ে শয়ন আরতি। তো উনি ওখানে আমাকে ডেকেছেন, তো আমি দাঁড়িয়ে দর্শন করছি পঞ্চতত্ত্বের আরতি। তো উনি তো মালা দেন সবাইকে, তো শেষে আমার উপরে একটা মালা ছুঁড়ে দিয়েছেন। তো আমি মালাটা পুরো উঠে আসছে গলায়, আর নিজেকে ভালো লাগছে, তো মালাটা নিলাম, নিয়ে এবার ওনার বাড়ির দিকে যাচ্ছি। রাত্রিটা থাকবো কোথায়, কোনো ঠিকানা নেই, ওনাদের সাথে আমি যাচ্ছি। তো যেতে যেতে উনি বলছে, তোমার জুতা কোথায়? আমি বলছি, প্রভু আমার জুতা তো সেই আপনার দোকানের ওখানেই খুলেছি, তো আমি তো আর নিইনি। তো যে তুমি তো ওখানে যেতে পারবে না, তো এনাদের সাথে তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার জুতাটা নিয়ে আসছি। আমি চাইছি না যে আমার জুতাটা উনি আনুক, তো তখন উনি আমাকে একটু বকা দিয়ে বললেন, যেটা বলছি সেটা করো। ঠিক আছে বাবু। তো উনি আমার জুতাটা আনতে গেছেন। তখন এবার ওনার বাড়িতে আমি গেছি, ওনার বাড়ি গোশালার পিছনে তখন ছিলেন ওনারা, তো ওখানে গিয়েছি ওনার বাড়িতে, আমি কথা বলছি, ওনার ধর্মপত্নী মাতাজি আমাকে জিজ্ঞাসা করছেন। তো সেই সময় দেখি আমার বাবা আর জেঠু দুজন মানে খুব মানে ভগ্ন প্রায় অবস্থায় তারা আসছে আর কি, খুব বিষণ্ণ মনে। আমি আশ্চর্য হয়ে গেছি যে এনারা কিভাবে। ও আচ্ছা, আপনি ওনার বাড়ি যাচ্ছেন, ওনারাও আপনার ওই বাড়িতে ঢুকছে। হ্যাঁ, কি হয়েছে, যখন প্রভু আমার জুতাটা আনতে গেছেন, তো আমার বাবা জেঠু ওনারা মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, ওনারা পরিচয় দিয়েছেন, ফোন করে ওনারা ডেকেছেন, তখন উনি ওনাকে সঙ্গে নিয়ে আসছেন, মানে কিরকম অ্যারেঞ্জমেন্ট, একটা যোগাযোগের মতো হয়ে গেছে। তো তখন নিয়ে গেছেন, তো আমাকে বলছেন যে চলো আমাদের সাথে। আমি বলছি না, আমি যাব না, আমি এখানে থেকে যাব। বলছি ঠিক আছে, এখানে থেকে যাবে, তো এখন আমাদের সাথে চলো। তো পরে ওনারা বুঝালেন, যে জনপ্রিয় প্রভু উনি ছিলেন, উনি বুঝালেন, বোঝানোর পরে রাত্রিতে আমি বাবা মায়ের সঙ্গে ফিরে যাই। মা এসেছিল না, মা আসেনি, শুধু জেঠু এবং জেঠু বাবা। তো যখন এসেছেন, আমি সেই সময় চেয়েছিলাম যে আমাকে একটা মৃদঙ্গ কিনে দেন, আমি বাড়িতে মৃদঙ্গ বাজাবো, কীর্তন করব, মানে সাধন ভজন, এটাই আমার জীবনের গোল হবে। 18 বছর পরে আমাকে আসতে হবে, এই 3টা বছর কি করব, তাহলে কি করব, একটা রেডি হতে হবে, রেডি হতে একটা প্রস্তুতি। তো তখন আমাকে খুব বোঝালেন যে হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গিয়ে সব দেবো, আমি বিশ্বাস করছি, সব কথা বিশ্বাস করছি, কিন্তু আমাকে কোনো কিছু দিচ্ছে না। তো ইতিমধ্যে কি হয়েছে, জেঠু এসেছিলেন আমাকে নিতে, বাবা এসেছিলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা মা সম্পূর্ণ পরিবর্তন, মানে আমাকে আর জেঠুর বাড়ি যেতে দিচ্ছেন না। স্কুলে পড়াশোনা তো করছি, জেঠু মৃদঙ্গ বাজানো তো দূরের কথা, একটা বিরাট বড় কড়া শাসন আর কি। আচ্ছা, বাবা পুরো পরিবর্তন। যে বাবাকে আমি যে ক্যাসেটগুলো MP3 করে ফোনে ডাউনলোড করেছিলাম, ফোনে ভরেছিলাম, সেগুলো বাবার ফোনে ভরে দিয়েছিলাম, বাবাও সব বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বাবাও সব শোনা বন্ধ করে দিয়েছে, আর আমার শোনাও এবার বন্ধ করে দিয়েছেন। বাবা পালা কীর্তন শুনতেন, হরিনাম শুনতেন, ওগুলোও সব বন্ধ করে দিয়েছেন। তো আমি ভাবছি হঠাৎ করে কি হলো, এরকম কেন? আমি এটা বুঝতে পারলাম যে আমি আবার মায়াপুরে চলে যাব, এই ভয়েতে, এইদিকে যে মানে ছেলে হারানোর ভয়ে উনি এসব মনে হচ্ছে এইসবের জন্য আমার ছেলে চলে যাচ্ছে, তাহলে এগুলোকে আমার পরিবার থেকে পুরো ডিলিট করতে হবে। তো পুরোপুরি, এমনকি উনি পালা কীর্তন এগুলো বন্ধ করে দিয়েছেন, ইস্কনের গান তো বন্ধ করে দিয়েছেন, ওগুলো বন্ধ করে দিয়েছেন, মানে যাতে ওনার থেকে আমি কোনো উৎসাহ না পেতে পারি। এটা খুব শাসন বড়, আমি বাবাকে খুব ভয় পেতাম, মানে চরম ভয় পেতাম। তো একবার হ্যাই করলে যদি বকা দিতেন, আমি কেঁদে ফেলতাম, এত ভয়। তো আমাকে জেঠুর বাড়ি যাওয়া বন্ধ, জেঠুদের সাথে একটা সম্পর্ক খারাপ, একটা যে ওনাদের জন্যই ছেলেটা চলে যাচ্ছে, ওরাই পাঠিয়ে দিচ্ছে, মানে খুব একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেছে। আর ওই বইপত্র পড়া তো দূরের কথা, মা সকাল সন্ধ্যা এরকম চিৎকার চেঁচামেচি, ওই বই কাগজপত্র আমার কাছে দেখলেই, এবার আমার কষ্ট কী হতো, আমাকে যত কিছু বলুক আমার সমস্যা নেই, কিন্তু যদি জেঠুদেরকে কিছু বলে, এটা আমার খুব কষ্ট লাগতো। ওনারা কোনো দোষ করেন, আমি নিজের থেকে বই পড়েছি,
কিন্তু ওনাদের উপর দোষ দেওয়া হচ্ছে, ওনাদেরকে দোষ দেওয়া আছে, খারাপ লাগছে। এটা খুব খারাপ লাগছে। আর ওনারা আমাকে বলতেন যে দেখ তুমি আমাদের বাড়ি থেকে আর এইসব বই টই নিবি না আর পড়বি না। তো কত আমরা সহ্য করবো। এমনি ওনাদেরকে অনেক রকমভাবে কষ্ট দেওয়া হয়, যেহেতু ওনাদের কোনো ছেলে ছিল না, এক প্রকার তখন একটা সমস্যা। ওদের মানে 2টা কন্যা, আর যেটুর কোনো ছেলে ছিল না, এই জন্য অনেক রকমভাবে কথা শোনেন ওনারা অলরেডি। আর আমার জন্য আরও একটা এক্সট্রা কষ্ট। তো তবুও আমি ছাড়িনি, তবুও আমি ওনাদেরকে মানে আশ্বাস দিয়েছিলাম যে আপনাদের কোনো ভয় নেই, আমি পুরোপুরি একদম গোপন রাখবো। মানে ওগুলো নিয়ে আমি আমার বন্ধু বাড়িতে ট্রান্সফার করে দিতাম, কেউ বুঝতে পারতো না, ব্যাগে থাকতো না। যতই ব্যাগে সার্চ করুক আর ব্যাগে পাবে না কখনো, আর আমার রুমেও পাবে না। তো বন্ধুর বাড়িতে রেখে দিয়ে আসতাম, ওর বাড়িতে গিয়ে আমি পড়ে আসতাম। আর যত আমি সংকীর্তন বাস থেকে বইপত্র কিনতাম সব গিয়ে স্টোরেজ হতো, লাইব্রেরি হতো আমার বন্ধু বাড়িতে। ওরা খুব হেল্প করতো, বন্ধু হেল্প করতো। তো ওর বাড়িতে গিয়ে আমি পড়ে আসতাম। তো এইভাবে মানে চলতো ভক্তি জীবনের মানে 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 প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের মানে লেকচার তখন পাইনি। তারপরে এইরকম চলতে চলতে 2012-13-তে একটা প্যান্ডেল প্রোগ্রাম হয়। আমি তখন কম্পিউটার শিখতে আসতাম তারকেশ্বরে। তো ওখান থেকে আমি রাস্তায় দেখি একটা পোস্টার মারা আছে, আর ওখানে প্রভুপাদের ছবি আছে, এর ইসকন শব্দটা আছে। তখনও পর্যন্ত আমি জানি না জব কিভাবে করতে হয়, জবটা কি, জব শব্দটা বারবার দেখছি যে 16 মালা জব করতে হয় দীক্ষার জন্য, 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আমি জবটা সিস্টেমটা বুঝে উঠতে পারি না। আমি ভাবি তাহলে কি গলার মালায় জব করতে হয়, এই কোটি গুনে গুনে কিরকম, মানে কিরকম, হ্যাঁ এরকম একটা বিভিন্ন রকম স্পেকুলেশন করছি, কি জানতে পারছি না। তো ওই প্রোগ্রাম এক সময় যাই, আর খেলাধুলাটা তো বন্ধ হয়নি, খেলাধুলা পাশাপাশি চলছে, কিন্তু ইন্টারেস্টটা কমে গেছে, টেস্টটা নেই যেন। তথাপি যাই, অনেকে ভালোবাসে, ডাকে, তাদের মুখ রক্ষা যেতে হয় পরিবেশ বজায় রাখার জন্য, এইরকম আর কি। আর খেলাধুলা করতে গেলে বাবা খুব খুশি। আচ্ছা, খেলাধুলা করতে যাচ্ছে মানে ঠিক, ঘটনা উল্টে গেছে। তখন আমি সময় মতো দোকানে, আমাদের দোকান ছিল, দোকানে আসতাম না। যদি জানতে পারতো খেলাধুলা গেছি, বেশি কিছু বলতাম না। আর যদি সন্দেহ হতো যে কারণ সাধু সঙ্গে বা অন্য কোথাও, তাহলে খুব সমস্যা। এবার কি হয়েছে, খেলাধুলা তো করছি, ওই প্রোগ্রামটা একদিন গেছি, 3 দিনের প্যান্ডেল প্রোগ্রাম। কম্পিউটার শিখতে শিখতে আমি ওখানে গেছি, আর বাবা বলছে তুমি তো প্রতিদিন এই টাইমে আসো, আজকে কেন দেরি হলো, একদম তদন্তের মতো। দেরি হয়ে গেছে, বাস মিস হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে ছিলাম। তো তাদেরকে ফোন করে যায়, কী ব্যাপার। তো আমি অলরেডি তাদেরকে আগে থেকে বলে রেখেছি যে তুমি কিন্তু এরকম ফোন করতে পারে, কখনোই এটা বলবে না। আর একটা ভয় যে কেউ যেন দেখে ফেলে যেন বলে না দেয় যে ওখানে গিয়ে তোমার ছেলে এই প্রোগ্রামে গিয়েছিল। সেরকম কিছু হয়নি, কিন্তু ওখানে গিয়ে একটা অলৌকিক অন্যরকম ঘটনা কি, ওখানে কিছু বই কিনলাম। ওখানে বই কেনার পরে প্রোগ্রামটা দেখলাম, ভালো লাগলো। তো ওইখানে একটা ছেলেকে আমি দেখলাম, আমার পরিচিত, আমাদের এলাকার। ওকে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে ওই ব্যক্তি, আমি আশা করিনি ওই ব্যক্তি এরকম প্রোগ্রামে আসবে। আচ্ছা, মানে ওনারা আর কি একটু মানে অন্য ধরনের আর কি। তো উনি আমাকে খেলার মাঠে দেখলেন, দেখে বলছেন যে আপনাকে অনুষ্ঠানে দেখলাম না। আমি বলছি হ্যাঁ, আপনাকে আমি দেখেছি। তো আপনি ওই প্রোগ্রামে কেন গিয়েছিলেন? বলছে ওটা তো আমার বাবা ইসকনের দীক্ষিত, আমাদের প্রোগ্রাম তো। যে ও তাই, ওনার সঙ্গে আমি কথা বলে কোনো ইন্টারেস্ট নেই। আমি প্রতি বছর খেলতে যাই, 2 বছর 3 বছর ধরে মুখ পরিচয়, কিন্তু কোনোদিন কথা বলিনি। মানে আগে দেখেছি, কারণ আমি অত ভালো পড়াশোনা নেই, ওনারা অনেক পড়াশোনায় আপডেট, প্লাস ছেলে মেয়েদের সঙ্গে বেশি হই হট্টগোল করে, আমার ওটা বেশি পছন্দ না। তো তখন উনি আমাকে বললেন যে আপনি না জব করতে পারেন। আমি জব, সেটা কীরকম করে করতে হয়? জব তো আমি শুনেছি, কিন্তু আমি জানি না কীভাবে করতে হয়, শিখতেও পারিনি। বলছি আপনাকে আমি একটা কাউন্টিং মেশিন দেবো, আপনি যে দোকানে বসে থাকেন, দোকানে বসে বসে জব করতে পারেন। তাই? হ্যাঁ দেন, তাহলে খুব তাড়াতাড়ি। যে 2 দিন পরে দেবো। আমি তাহলে আপনার ফোন নম্বরটা আমায় দিয়ে দেন, আমি আপনাকে ফোন করবো। উনি আর আমার ফোন করেন না, আমি এবার ফোন করছি যে আপনি জব করা মেশিন দেবেন বলছেন, দেবেন না? বলছে হ্যাঁ দেবো। তো বলছে আমার বাবার সঙ্গে একদিন কথা বলুন। আমি বললাম যে ঠিক আছে। ওনার বাবাকে ফোনটা দিয়েছেন, আমার সঙ্গে কথা বললেন যে আমাদের সোদপুরে একজন আছে যিনি প্রোগ্রামে গেছেন, এরকম একটু উৎসাহী। তো উনি বললেন যে আপনার জীবনের লক্ষ্য কী? তো তখন আমি চৈতন্য এই যে ভগবত দর্শন সংকীর্তন সমাজে পড়েছি, আমার একটাই উত্তর আসছে যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর উপকার। যে নিজের জন্ম সার্থক করে পরের জন্মকে সার্থক করা, এটা আমার জীবনের উদ্দেশ্য।
তো এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে, যখন এই দুইটা লাইন আমি বলেছি, লাইনগুলো লেখা থাকে, হ্যাঁ লেখাগুলো থাকে, কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই শব্দ, এই কয়েকটা লাইন যখন বলেছি, তো ওই ব্যক্তি, ওনার বাবা, মানে যে বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, দীক্ষিত ভক্ত, উনি খুব আকৃষ্ট হয়ে গেছেন যে তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, এরকম শব্দ আমাদের ফোনে কথা হচ্ছে, যে এরকম শব্দ, এরকম কথা আমাদের সোদপুরে থাকে, এরকম বলছে, তাকে তাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি, মহারাজরা বা প্রভুরা ভাইয়ার সঙ্গে বসে ক্লাসে বলে। হ্যাঁ, তো প্রথমেই এত এরকম, তো তখন আসো আমাদের বাড়ি এখানে, তো আসো, তো ওনার ছেলে আমাকে আনতে এসেছে যে আমাদের বাড়িতে একবার চলুন, আমার বাবা তোমার সঙ্গে খুব কথা বলতে চায়, দেখতে চাইছে। তো উনি আমাদের পাশাপাশি একটা স্কুলের হেডমাস্টার মশাই, তো খুব বিশেষ পরিচিতি আছে ওনাদের সমাজে, বিশেষ খ্যাতি আছেন, ওনার বাড়িতে গিয়েছি। যখন যাই তো ওনারা খুব আদর যত্ন করেন, যে ওনারা চান যে ওনাদের বাড়িতে আমরা যাই, গিয়ে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। তো এইভাবে ইস্কনের সঙ্গে এই সূত্রপাত, যোগদান। তো ওনারা আমার একটা ক্লিকার কাউন্টিং মেশিন দেন, স্কুলে যাই, কলেজে যাই, পড়তে যাই, সবসময় কাউন্টিং মেশিনে জব করতে থাকি। আর এইদিকে বাবার থেকে সব গোপনে এগুলো চলছে, যা কিছু অ্যারেঞ্জমেন্ট সবাইকে আমি সাবধান করে দিই যে আমার বাবার কাছাকাছি আসবে না, কখন যারা কিছু না জানতে পারে, কেন ওই ঘটনার পর থেকে বাবা মা সব বাড়ির লোক আতঙ্কিত এক প্রকার, হ্যাঁ এক প্রকার আতঙ্কিত। হ্যাঁ, এবার ভক্তির নাম শুনলেই তো খুব ডেঞ্জারাস অবস্থা। তো এইভাবে চলতে চলতে পরে আমি জব ব্যাগ নিই। জব ব্যাগটা আমি অনেক দেরিতে নিয়েছি, অনেক দিন কাউন্টার ক্লিকারে জব করেছি। জব করার পরে আমি তো ওই ভক্তের বাড়িতেই বিভিন্ন বৈষ্ণবেরা আসেন। তৎকালীন নামহট্টের প্রচারক প্রভু ছিলেন রসময়ানন্দ প্রভু, আচ্ছা, এবং ওনার সময়তে আরেকজন প্রভু, ওই সময়তে বিশ্বত্মা প্রভু ভগবত গৌর মণ্ডলের দর্শন যে বইটা উনি ওই সময় করছিলেন, এবং বিভিন্ন এলাকায় গিয়ে উনি সার্ভে করছিলেন, কোন রাস্তার ডিস্টেন্স, ওই জায়গার ছবি, উন্নয়ন কিভাবে হবে, উনি ওই সময় ওখানে যান এবং ওনার সঙ্গে আমার পরিচয় হয়, এবং ওনারা দীক্ষা লাভ করার পরে বৈষ্ণব সেবা দেন। সেই সময় যে গোটা ভারতব্যাপী যে শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজের যে পদযাত্রা টিম, গরুর গাড়ি করে ওই সময় যায়। এবার ওই সময়তে একটা বড় সেবার একটা সুযোগ আসে, 3 দিন ব্যাপী ওখানে থেকে ওনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা। এমনকি সেই সময় এত বড় অনুষ্ঠান হয়, ওই এলাকার অনেক ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয়ে যায়। এবার ওই এলাকা আমি চেষ্টা করেছি আমার সর্বোত্তম সেবা। অলরেডি এইগুলোতে আমার জেঠুর বাড়িতে প্রোগ্রাম হলো, আমি এরকমভাবে সেবা করতাম, খুব উৎসাহ লাগতো। সেটা হয়তো দেবদেবীদের আরাধনা হতো, সত্যনারায়ণের হতো, কোনো বাড়িতে মালসা ভোগ হতো, সবাই তো পূর্ণ সহযোগিতা। আমি স্কুল ছুটি করে, পড়াশোনা প্রাইভেট ছুটি করে ওগুলোতেই এনগেজ থাকতাম। তো এরকম একটা শুদ্ধ সম্প্রদায়, এটা আরও বেশি করে মানে আলোড়ন সৃষ্টি করছে, মানে আমার হৃদয়ে একটা বিশেষ। তো বাবাকে বলে কোনোভাবে আমি ওখানে করে নিয়েছি, যে মানে ছুটি করে নিয়েছি, যে আমাকে ছুটি দেন এই কয়েকটা দিন, একটা বড় অংশ। তো সেই সময় অনেক দিন হয়ে গেছে, মানে মায়াপুর আসার ঘটনাটা প্রায় 2 বছর হয়ে গেছে, একটু কম ভুলে যাওয়ার মতো হয়েছে। তো তখন বাবা ছুটি দিয়েছে, আমি বাবাকে গিয়ে বলছি, বাবা এত বৈষ্ণব সেবা হবে, তো কিছু তো ফলের সেবা তুমি দাও। তো আমাদের ফলের দোকান ছিল, তো বাবা আমি বলছি তাহলে আমি ফলের ডালা থেকে আম তুলছি, সকল বৈষ্ণবদেরকে কলা আম দেওয়া হবে। তো বাবা বলছে না, এইগুলো কেন, ভিতরে ভালো ফল আছে, ওগুলো বের করে দাও। মানে বাবা নিজের চয়েসের, মানে আমি চাইছি যে বাবার একটু কম খরচ হবে, দিতে রাজি হবে কিনা, ছোট ছোট একটু মিডিয়াম, রাজি হয়েছে, এটা বড় কথা। ভিতর থেকে ভালোগুলো বের করে দাও, ভালো আম ভালো কলা আছে, বৈষ্ণবদেরকে দেবে যেন খুব ভালো হয়, মানে ভিতরে শ্রদ্ধাটা আছে। হ্যাঁ, মানে খালি একটা ভয় যে আমি যাতে বুঝতে পারি যে আমি যেন চলে না যাই, এইরকম একটা ভয়। তো তখন খুব বড় বৈষ্ণব সেবা হয় এবং অনেক বৈষ্ণব সেবা পরিচয় হয়। তখন থেকে এবার মানে খেলাধুলাটা পুরো ফিকা হয়ে যায় আর কি। আমি আর মাঠে যেতাম না, কোথাও যেতাম না। আবার সবাই আসলে আমাদের দোকানে আসতো, সবাই বলতো যে তোমার ছেলে আর যায় না খেলতে, এরকম আর কি পরিবেশ। আর আসতে দেখা হলো, কি রে মাঠে খেলতে যাস না, এই নয় সেই নয়। তো এরকম আর ওরা এত কৌতূহল করে বলতে, আমরা সবাইকে খুশি করার একটা মুড, যে যাই না বলে এরকম করে এত বলছে, ঠিক আছে যাই, মাঝে মধ্যে একদিন চলে যেতাম এরকম। এখন ভক্ত বাড়ি যেতে যেতেই সময় শেষ, সবাই বলে বাড়িতে আসো, আমাদের বাড়িতে অনুষ্ঠান এরকম। আর ওখানে অনুষ্ঠানে কি হতো, দেরি হয়ে যেত, কারো বাড়িতে অনুষ্ঠানে যেতাম
বাবা 4টায় দোকান আসতে বলেছে, আসতে পারতাম না, 5টা বেজে যেত, 6টা বেজে যেত। আর ওখানে গেলে ভুলে যেতাম, এদিকে গুরুত্ব দিতাম না। কখনো কখনো হয়তো বাবা না খেয়ে দোকানে থেকে যেত, খাবার টাইম পার হয়ে যাচ্ছে, আমি আসতে পারছি না। এইভাবে একটু কমিউনিকেশানে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। এদিকে পড়াশোনা চলছে। তারপরে আমার একটা ভেতরে বিশ্বনাথ গেছেন, ওনার সাথে একবার একাচক্রা ধামে গেছি। ওই একাচক্রা ধামে যাওয়ার পরে মানে আমার মানে এইদিকে লাইফটা সব শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, যে সাংসারিক বাড়ির জীবনটা শেষ, কিন্তু একটা দায়িত্বের একটা বড় বন্ধন আমি বেঁধে রেখেছে। যেহেতু আগেই বলেছি যে আমাদের পরিবারটা একটা দরিদ্র সীমার নিচে, বিপিএল তালিকাভুক্ত পরিবার, আর বাবা খুব চেষ্টা করছেন আমাদেরকে পড়াশোনাতে সম্পূর্ণ খরচ করছেন, সব প্রাইভেট টিউশনি সব কিছু এর মধ্যেও। আর বোন আছে, প্লাস বাড়ি নেই, একটা বড় চাপ। আর এইদিকে আমার প্রচণ্ড ইচ্ছা যে এই সব মূল্যহীন মনে হচ্ছে, একটা স্বপ্নের জগতে, সব বাস্তবে এগুলোর কোনো প্রয়োজন নেই। তো জোর করে একটা আমাকে থাকতে হবে। সেই সময় বাবা ঠিক করেছে, আমি হাই সেকেন্ডারি দিয়েছি, দেওয়ার পরে বাবা সার্ভের পড়ানো, আইটিআই পড়ানোর জন্য কথাবার্তা বলছে। আমার একদম ইচ্ছা নেই, কিন্তু ভিতরে প্ল্যানটা আর বলতেও পারছে না। যদি বলি কেন বলবে না, যে আমি টাকা দিচ্ছি তুমি পড়বে না। বাবা বলছে যে সবাই তো পড়াতে পারছে না। সেই সময়ে 63,000 টাকা বেসরকারিতে ফিস ছিল। তো এটা একটা আমাদের মতো পরিবারের জন্য বিরাট একটা ধাক্কা, মানে সম্ভব নয়, কিন্তু বাবার উৎসাহ করাবে। তখন আমি বিভিন্ন আমার আত্মীয় স্বজনের এসে আমাকে বোঝাচ্ছে যে না, বাবা চাইছে পড়াচ্ছে, পড়াও। দোকানে গেলে বিভিন্ন অন্যান্য দোকানদারেরা বোঝাচ্ছে, বিভিন্ন কাস্টমার তারা বোঝাচ্ছে। তো শেষে রাজি হলাম যে ঠিক আছে। আমি চাইছিলাম যে আমি এখন থেকে কোনো ফাইন্যান্সের টাকা পয়সার বিষয়ে ঢুকে যাব, 2 বছর আমি লস করবো না পড়াশোনা করে, টাকা পয়সা জোগাড় করে বাবা মাকে একটু সেটেল করে আমি ব্যবস্থা করবো, মন্দিরে চলে আসবো। তো ওনারা চাইছে না, পড়াশোনা করে চাকরি করবে বড়, 2 বছর আরও পড়াশোনা করে সময় নষ্ট। তো আমি পড়াশোনায় জয়েন করলাম, আমার অন্য একজন বন্ধু করেছে, এইদিকে জব করছি। জবও অনেক জব, সেই সময় থেকে 16 মালা প্রায় চলছে, 16 মালা 20 মালা, বড় বড় অনুষ্ঠানে আরও বেশি জব করছি। স্কুল, রাস্তাঘাটে সবসময় জব, ক্লিকার রয়েছে, ট্রেনে বাসে সবসময় জব করে করে যা আসা। তো এইভাবে চলতে চলতে মানে যখন 1 বছর আমার সেমিনার কমপ্লিট হয়েছে, সেই সময় আমি ঠিক করলাম যে না, আর 1 বছর সময় নষ্ট করা যাবে না। ওই পড়াশোনা করতে করতে মাঝে মধ্যে এসে পরীক্ষাগুলো দিয়ে যাব, আমি একটা চাকরির যোগাযোগ করি। তো সেই সময় একটা বিনানি বিল ইনফাটেক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার হিসেবে আমি জয়েন করে যাই। মানে এদিকে কোর্সও চলবে, ছুটি নিয়ে এসে পরীক্ষা দেবো, আর প্র্যাকটিক্যালে জবের জন্য শুরু করে দিই। ওখানে গিয়ে আমি চাকরি করছি, মানে মেসে খাওয়া দাওয়া এটা সমস্যা। এদিকে প্রভুর সঙ্গে যোগাযোগ আছেন, তো উনি আমি রান্না করে খাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, আমি যে রান্না করে খেলে আমার ভক্তি জীবনটা ভালো হবে। তো রান্না করে খাওয়া শুরু করে দিই। তো ওই পেশার না, যেখানে মেসে চাকরিতে চলে গেছি, তখন চলে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করছি, কিন্তু ওখানেও ভালো চলছে ভক্ত, ওখানেও ভক্ত পেয়েছি, খুঁজে পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এত মানে করাপশন যে আমার বিবেককে খুব দংশন করছে, যে আমি এত ভুল সাইন করতে হচ্ছে। খুব মানে একটা আমি কাজ করিনি, 15 লাখ টাকার কাজ, একটা ফাইল করিনি, সেই ফাইলটা আমার সাইন করতে হচ্ছে যে হ্যাঁ ফাইল করে দিয়েছি। পরবর্তীতে যদি কোনোভাবে কোনো কিছু হয় তাহলে আমাকে নিয়ে গিয়ে ধরবে। আর এটাও করতে রাজি, তো ভগবত সেবার জন্য বৃহৎ স্বার্থে এগুলো করা যায়, কিন্তু আমি একটা কাকে দিচ্ছি, ইনি মানে কোথায় গিয়ে খরচ করবে, এটা বাজে ব্যয় হবে। তো আমার চাইছে না যে এরকম এত খারাপ কাজে আমি থাকতে। তখন ওইটাও ছেড়ে দিয়ে আমি আরও যোগাযোগ করলাম, আরও কাছাকাছি আরও ভক্ত সঙ্গ পাবো, বা সেরকম যোগাযোগও হয়ে গেল। মানে যেই তারিখে আমি চাকরি রিজাইন লেটার দিলাম, সেদিন আমাকে রিজাইন লেটার, আমি কাউকে হেল্প করতে বলছি, আমি রিজাইন লেটার তো লিখিনি কখনো, একটু হেল্প করুন, কি বললে ভালো হয়। তো কেউ আর লিখে দিচ্ছে না, তো যে কোনোভাবে আমি লিখে জমা দিই। তো তখন ওটা জমা দেওয়ার 2-3 দিনের মধ্যে নতুন ইন্টারভিউ দিয়ে আর একটা কোম্পানিতে আমি জয়েন করেছিলাম, এটা বাগনানের কাছে। তো ওখানে পাশাপাশি একটা মন্দির ছিল, ওটা হচ্ছে আমাদের ইস্কনেরই একটা মন্দির, ওই মন্দিরে থাকতাম এবং যা আসা করতাম। তো ওখান থেকে থাকতে থাকতে আমার বাড়ির এলাকায় যিনি প্রচার করতেন, ওনার প্রচারে খুব অসুবিধা হচ্ছিল।
ওখানে তখন যা বেতন পেতাম 8,000 টাকা মতো বেতন তখন দিত নতুন অবস্থায়। তখন দেখলাম যে আমাদের দোকানটা যে ছিল ওটা ভালো চলছে, খুব ভালো রানিং আছে। প্রায় দিনে 60,000 70,000 টাকা বেচাকেনা হচ্ছে। বাবাকে একটা লোক রাখতে হচ্ছে ফলের দোকান। ফলের দোকানে। আর অকেশন আসলে তো একদিনেই এরকম 1 লাখ 1.5 লাখ টাকার মতো সুবিধা হয়। তো তারপরে এইভাবে আমি চিন্তা করলাম যে আমার যে বহু প্রচার করছেন ওনার সঙ্গে কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, একা একা এত প্রচার করছে। তো আমি যদি থাকি দোকানটাকেও সামলাবো, মানে আমার প্রয়োজন এখন পয়সা, ফ্যামিলিটাকে একটু সেট আপ করে প্রচারেও হেল্প হবে, আমাদের আর্থিক অবস্থাটা উন্নতি হবে। কোথায় বেশি, আমি এখানে সারা মাসে 8,000 ইনকাম করি, ওখানে আমি আরও বেশি। তো এইভাবে চাকরিটাও ছেড়ে দিয়ে আমি বাড়িতে আসি, প্রচারে হেল্প করার চেষ্টা করি। প্রোগ্রাম তখন দামোদর মাস, পুরুষোত্তম মাস চলছে। তো আমরা এখন প্রভুর কাছ থেকে কি করে ভক্ত হলেন আমরা বিস্তারিত জানছি। তো এরপর উনি কি করলেন, ধীরে 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 কি করে তিনি এই আশ্রমে আসলেন, মায়াপুর মন্দিরে আসলেন, কি করে বিভিন্ন ধরনের সেবা করলেন ডিপার্টমেন্টে, সেই কথাগুলো আমরা পরবর্তী সেশনে আমরা শুনবো। তো আমরা আজ্ঞা চাইছি এখন আমাদের এখানেই শেষ করছি। তো শিল প্রভুপাদ কি জয়, দাদা মাধব কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।